सम्मानित सुधी अस्सलामु आलैकुम रहमतुल्लाहि बाराकातु। आज के आमी मूलत अन्य एक भिडियो करार जन्य प्रस्तुत छिलाम सारा दिनई, किन्तु এই মুহূর্তে যে সবচেয়ে দুঃখজনক সংবাদটি সেটা হচ্ছে এই সীমান্তে যে হত্যা হচ্ছে, এই হত্যা নিয়ে আজকে আলোচনা করব। পৃথিবীর প্রতিটা দেশেই তার পার্শ্ববর্তী কোনো না কোনো রাষ্ট্র রয়েছে, সীমান্ত রয়েছে, কিন্তু 1947 সালের পর থেকে আমি বলবো যখন এই বঙ্গভঙ্গ ভাগ হয় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, ঠিক এর পরপরই 1971 সাল যখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আপনার দূরত্ব সৃষ্টি হয়, অর্থাৎ আমরা বাংলাদেশ একটি স্বাধীনতা অর্জন করি। আমাদের ঠিক এর পরপরই 1971 সালের পরপরই ভারত বাংলাদেশের একেবারে পার্শ্ববর্তী একটি দেশ, সীমান্ত বাংলাদেশের চারদিক থেকে শুরু করে, অর্থাৎ আমাদের তিনটি দিকেই আমরা ভারতের সীমানাবর্তী একটি দেশ। আমাদের সাথে শুধু তাদের কথিত যে ভালোবাসাটা, এই কথিত ভালোবাসাটাই আমরা দেখেছি দীর্ঘ বছর ধরে। গত 16 বছরে আওয়ামী লীগ সবসময় বলেছে ভারতের সাথে তাদের সাথে সুসম্পর্ক রয়েছে। আমরা সেখানেও গত 16 বছরে এই যে সীমান্তে হত্যা, এর থেকে আমরা কখনোই আপনারা মুক্তি পাইনি। আজকে আমার রক্তটা টগবগিয়ে উঠছে, কারণ 5ই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই তার বন্ধু রাষ্ট্র, যেটাকে আমরা ভারত বলি, ইন্ডিয়া বলি, এই ভারতে তিনি চলে যাওয়ার পরপর যে একটা ষড়যন্ত্রের যে একটি মহড়া চলছে, ষড়যন্ত্রের যে একটি জাল বোনা হচ্ছে, সেই থেকে আমরা কিন্তু রেহাই পাচ্ছি না। আপনারা দেখেন, যদি আজকে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা এবং যারা এমপি মন্ত্রী ছিল তারা যদি বলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই ভারত আমাদের সাথে শত্রুতামি শুরু করছে, এটা কিন্তু আমি কখনোই স্বীকার করব না। তার কারণ এই গত 16 বছরে এই শান্তি চুক্তি অনেকবার হয়েছে আমাদের বিএসএফ এবং বিজেপির সাথে, কিন্তু তারা এই সীমান্ত হত্যাটা কখনোই বন্ধ করেনি। আমাদের এই বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা এই সীমানা রক্ষায় রয়েছেন, তারা যে কতটা চৌকস, তারা কতটা শক্তিশালী, সেটা দীর্ঘ 16 বছরে এই আওয়ামী লীগ সরকার সেটা বুঝতে দেয়নি। তার কারণ এই ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে এই ভয়ে তারা এই আমাদের শত শত এই বাঙালি সাধারণ মানুষকে খুন করেছে, কৃষককে খুন করেছে, ছোটোখাটো ব্যবসায়ীকে খুন করেছে, অথচ আমরা কিছুই বলিনি। অথচ এখন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যেই দুঃসম্পর্ক চলছে, যেই সম্পর্কটা নিয়ে এখন টানাপোড়েন চলছে, বিচ্ছিন্ন চলছে, এখনও সীমান্তে হত্যা বন্ধ হয়নি। আমরা আজ দেখেছি, আজ 2 জনকে গুলি করে মেরেছে। গত পরশুদিন আপনার এই নোয়াখালী সীমান্তে, যেটাকে বলা হয় আপনার ফেনী সীমান্তে, একজন কৃষককে তারা ধরে নিয়ে গেছে এবং খুন করেছে কিনা আমরা জানি না, এই অবস্থায় রয়েছে এই মুহূর্তে। আসলে এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে ছিল। পাকিস্তানিরা তাকে অনেক কৌশলে, তাকে ক্ষমতা লোভ দেখিয়ে, তাকে অনেক কিছু ডোনেশন করেও তিনি কিন্তু বাংলাদেশের যে ভালোবাসা সেটাকে ত্যাগ করাতে পারেনি। অথচ তারই কন্যা শেখ হাসিনা, তিনি এখন ভারতে বসে বসে যে আন্দোলন করছে, আপনারা জানেন তার কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখেছি, লক্ষ্য করেছি। কোনো কথায় কিন্তু আমরা দেশপ্রেম পাইনি। আমি মাঝে মাঝে
এই পক্ষেও কথা বলি, বিপক্ষেও কথা বলি। যেটা পক্ষে বলার সেটা পক্ষেই বলি, আর যেটা বিপক্ষে বলার সেটা বিপক্ষেই বলি। কারণ আমরা কিন্তু আলোচক, আমরা কখনো কাউকে তেল মেরে কথা বলি না। আমরা সাংবাদিকতা করি, ছোটোখাটো রিপোর্টার, আমরা কখনো কাউকে তেল মেরে কথা বলার সুযোগ করে দেই না। তার কারণ হচ্ছে, তেল মারা কোনো সাংবাদিক জীবনেও কখনো সাংবাদিকতা করতে পারবে না। তেল মারা কখনো কোনো মানুষ, তারা কখনো মানুষ হিসাবে পৃথিবীর বুকে পরিচয় দিতে পারবে না। কারণ যা সত্য সেটাই বলতে হবে। আমরা দেখেছি যে তিনি যতবারই এই ফোনের মাধ্যমে কথা বলেছেন, হুমকি ধুমকি ছাড়া কখনো কথা বলেনি। ইদানিং আমরা জানি যে আজকের যে আলোচনাটা, আপনার যুক্তরাজ্যে 8ই ডিসেম্বর একটি মিটিং হতে চলছে। এই মিটিংয়ে হয়তো শেখ হাসিনা সেখানে আলোচনা করবেন, ভার্চুয়াল বক্তব্য রাখবেন এই আওয়ামী লীগের পক্ষে। আমি মনে করি যে একটি দেশকে উত্তেজিত করে কখনো একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা একজন দেশপ্রেমী কখনো টিকে থাকতে পারে না। ইতিহাসে টিকার সম্ভাবনাও খুব কম রয়েছে। আমরা যেই বিষয়টা বর্তমানে লক্ষ্য করছি, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি আইন বেঁধে দিয়েছেন যে শেখ হাসিনা যতবার এই তার ভিডিও অডিও ফাঁস হয়েছে, এই অডিও ফাঁস সম্পর্কে তিনি বলেছেন যে প্রথমে তারা এই আপনার ভারতকে শাসন বলেছেন যে যাতে ভবিষ্যতে কখনো এইসব ভিডিওগুলো প্রকাশ না করা হয়, অডিওগুলো প্রকাশ না করা হয়। কিন্তু সেটা ভারত কিন্তু সেটা কোনো রকম পাত্তা দেয়নি। কিন্তু আজকে এই একটা কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতায় আজ থেকে তার কোনো আপনার ফোন আলাপ নিষিদ্ধ, এবং এর পূর্বে যতগুলো ফোন আলাপ প্রকাশ পেয়েছে, অর্থাৎ যেগুলো প্রকাশ করা হয়েছে, এগুলো যাতে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ যতগুলো মিডিয়া রয়েছে সবগুলো থেকে মুছে ফেলার জন্য। এটা একটা কঠিন সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। তার কারণ তিনি ভারতে বসে বসে যখন ইন্ধন জুগিয়ে কাউকে কটাক্ষ করে কিংবা দেশের প্রতি এই আক্রোশ সৃষ্টি করে যখন তার নেতাকর্মীদেরকে আপনার কোনো প্রকার নির্দেশনা দেয়, সেই নির্দেশনাগুলো কিন্তু অগ্নিমূর্তি ধারণ করে এবং দেশের মানুষের জন্য একটি হুমকি স্বরূপ আপনার প্রকাশ পায়। আপনারা জানেন তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, অনেক আসামি এই মুহূর্তে আপনার সাক্ষী দিতে এসে সাক্ষী দিতে পারছে না এবং দিতে তারা সাহস পাচ্ছে না। তার একটি কারণ তার এই বেফাস মুখের কথার জন্য এবং হুমকি ধুমকির জন্য। আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সার্বভৌমত্ব নিরাপত্তায় আমাদের ডক্টর ইউনূসের এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী এবং শক্ত ভূমিকা পালন করা খুবই জরুরি হয়ে পড়েছে। অন্যথায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা ব্যর্থ হলে হয়তো ভবিষ্যতে কিংবা পরবর্তীতে এমন একটি দল ক্ষমতায় আসতে পারে যেই দলটা বাংলাদেশে এই সাধারণ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করবে না। এখন যেহেতু কথা বলতেই দ্বিধাবোধ করছে না, এই জিনিসটা কিন্তু আমরা হয়তো ভবিষ্যতের জন্য অপেক্ষায় থাকব, কিংবা আমাদের জন্য একটি নেতিবাচক হিসেবে সেটা প্রকাশ পেতে পারে। আসলে আমরা এই 5ই আগস্টের পর ভেবেছিলাম যে আমাদের দেশটা একটি সুরক্ষার তাবিজে মোড়ানো থাকবে, কিন্তু সুরক্ষা নয়, আমরা এখন আত্মরক্ষার জন্যই আমরা গোপনীয়তা অবলম্বন করছি। এই মুহূর্তে কোনো সাংবাদিক হয়তো সাহস করে এই 15-16 বছরে যেমন সাহস করে কথা বলতে পারেনি, এখন তারা ঠিক একই পর্যায়ে রয়েছেন। তার কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকারে ব্যর্থ হয় তাহলে কিন্তু ভয়ানক বিপদ নেমে আসবে। আপনারা দেখেছেন এই এখন বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং ছাত্র সমন্বয়ক রয়েছেন, জামাত রয়েছে, আসলে এক একজন এক এক
ভাবে কথা বলছেন এবং কথা বলার চেষ্টা করছেন এবং বিভক্তির প্রায় পথেই চলে যাচ্ছে আমরা মনে করি। কিন্তু আমরা এই মুহূর্তে অনুরোধ করব যে আসিফ নজরুল স্যার, আপনি কিন্তু এই 5ই আগস্টের পূর্বে ভারতকে অনেক শাসিয়েছেন। এখন কিন্তু আপনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে রয়েছেন, একজন আইন উপদেষ্টা। এই মুহূর্তে যদি ভারতের সাথে মীমাংসা না করতে পারেন, আমাদের এই আপনার এই সীমান্ত যেভাবে খুন হচ্ছে, যেভাবে খুন করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি খুব দ্রুতই পদক্ষেপ না নিতে পারেন, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই দেশে একটি অমানবিকভাবে তারা কিন্তু জীবনযাপন করবে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এবং আমরা অনুরোধ করব যেন এই আমরা শেখ হাসিনাকে অনুরোধ করব তিনি যেন ভারতে বসে এদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করেন। আপনি বরং এই দেশ সম্পর্কে যদি ইতিবাচক কথা বলেন, হয়তো এদেশের মানুষ আপনার যত অপকর্ম আছে তারা ভুলে যাবে। কিন্তু যদি আপনার পূর্বের ইতিহাসকে সাক্ষী রেখে এবং ইতিহাসের যদি পুনরাবৃত্তি করতে থাকেন, তাহলে আমি মনে করব যে আপনার নাম চিরতরে বাংলাদেশ থেকে মুছে যাবে। তার কারণ এ দেশের শান্তি রক্ষায় আপনার অবদান অনেক বেশি আমরা আশা করি, এবং আপনি যদি এদেশ থেকে চলে না যেতেন, হয়তো আপনার ফাঁসি হতো কিংবা জেল হতো, দীর্ঘ বছর যাবজ্জীবন জেল হতো। তারপরেও কিন্তু আপনার যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীরা কিন্তু প্রাণে বেঁচে যেতেন। এই নেতাকর্মীরা হয়তো কোনো না কোনো আন্দোলনে সম্পৃক্ত হয়ে আপনাকে জেল থেকে মুক্তি করত, যেটা হুসাইন মোহাম্মদ এরশাদকে করেছিল জাতীয় পার্টি, যেটা খালেদা জিয়াকে মুক্তি করেছে বিএনপির অঙ্গ সংগঠন। আপনাকেও কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুব দ্রুতই হয়তো জেল থেকে নিয়ে আসতে পারতেন। কিন্তু আপনার ভুলের কারণে আজকে কিন্তু সাধারণ নেতাকর্মীরা এদেশে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। এবং তারপরও আপনি এখন যদি আপনার ইন্ডিয়া থেকে যদি আপনি এইসব ফালতু কথা বলে জনগণের মধ্যে একটি অশান্তি সৃষ্টি করেন, তাহলে আমি মনে করি যে ভারত যতটা সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের উপর আক্রমণ করতে, এমনকি আপনার এই কথার কারণে তারা আরও বেশি উৎসাহিত হবে। এটাই আমরা বুঝতে পারছি। আমরা অনুরোধ করব যেন বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, এই সীমান্তে যাতে আর কোনো প্রকার খুন না হয়, আর কোনো রক্তপাত না হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।